প্রিয় দর্শক, আমন্ত্রণ আরটিভির সাপ্তাহিক অনুষ্ঠান সুশিক্ষা ও আলোকিত বাংলাদেশে। এই অনুষ্ঠানটি সম্পাদনা ও সঞ্চালনার প্রয়াসে আছি আমি জিউ হাসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীববিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে নিয়োজিত। আমরা জাতীয় প্রয়োজনে এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কর্মমুখী সুশিক্ষা, সুযোগ ও তার সম্ভাবনা নিয়ে আলোচনা করে আসছি। আজকের আলোচনার বিষয় দেশ বিদেশে কর্মমুখী সুশিক্ষার সুযোগ ও সম্ভাবনা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ভারপ্রাপ্ত উপাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী। ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী, আপনাকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন কি বাংলাদেশে কর্মমুখী সুশিক্ষার বর্তমান অবস্থা ও কি কি সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ ডক্টর জিউ হাসান। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই বিষয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে, আমরা যখন দেশ স্বাধীন করলাম তখন সরকারি খাত ছিল সবচেয়ে প্রভাবশালী, কিন্তু তারপরে একটা পর্যায়ে 80-র দশক থেকে শুরু করে সবাই আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে শুধু সরকারি খাতের পক্ষে এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা, এদের চাহিদা পূরণ করা সম্ভব নয়। যার কারণে আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধির দুটো বিশেষ নিয়ামক, তার মধ্যে একটি হচ্ছে রেডিমেড গার্মেন্টস এবং আরেকটি হচ্ছে আমাদের বিদেশ থেকে প্রেরিত অর্থ। এই দুটো দিকে আমরা মনোযোগ দিলাম এবং দেখা যাচ্ছে এই দুটো পিলার অফ গ্রোথ, এই দুটোই কিন্তু আসলে বেসরকারি খাত নির্ভরশীল। হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতির বেসরকারি খাত নির্ভরশীল শক্ত ভিত্তি। তারপরে দেখা গেল যে এই বেসরকারি খাতের একটি বিশেষ ধরন আছে। কি সেটি? সরকারি খাতটা মোস্টলি কিন্তু সরবরাহ ভিত্তিক, তার মানে সরবরাহ থেকে তারপর চাহিদা তৈরি হয়। আর বেসরকারি খাতের মূল ফিচার হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে, বেসরকারি খাতে আগে চাহিদা, তারপরে চাহিদার উপর ভিত্তি করে বাজার ব্যবস্থা পর্যালোচনা করে তারপরে সরবরাহের ব্যবস্থা করা। এবং শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য খাতে, তারপরে বিনোদন এবং অন্যান্য খাতে, বিশেষ করে মিডিয়া, টেকনোলজি, এই সবগুলোতেই দেখেন 80-র দশকের পর থেকে একটি ব্যাপক পরিবর্তন আসছে। বেসরকারীকরণের একটা বিপুলভাবে গ্রোথ হচ্ছে। এবং এটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে আসলে যখন শিক্ষা পরিচালনা করা হয়, এই শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানব যোগ্যতা বৃদ্ধি করা এবং মানুষের দক্ষতা বৃদ্ধি করা এবং মানব সেবা করা। কিন্তু এখন বাজারে কোনটার চাহিদা আছে? বাজারে চাহিদা আছে কর্মমুখী শিক্ষা এবং যেগুলো প্রায়োগিক শিক্ষা, এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এজন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যখন প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে চালু হলো, আমরা প্রথম থেকেই যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে যে বাজারে কোন শিক্ষা এবং কোন ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশি, তারই উপর ভিত্তি করে আমাদের এখানে দেখা যাচ্ছে ব্যবসা, প্রশাসন বা বিবিএ, এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ, এই ডিগ্রির তৈরি হলো। প্রথম ওই কর্মসূচি, শিক্ষা কর্মসূচি দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শুরু হয়। তারপরে আস্তে আস্তে আমরা যখন দেখলাম যে মার্কেটে আরো অন্যান্য প্রায়োগিক শিক্ষার চাহিদা দিন দিন বাড়ছে, যেমন মাস্টার ইন পাবলিক হেলথ, এক্সিকিউটিভ মাস্টার ইন পাবলিক হেলথ, তারপরে বিভিন্ন ধরনের এমডিএস, মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, এগুলো হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। ফার্মাসি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এগুলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং এই ধরনের যেসব ডিগ্রি, এগুলো কিন্তু ট্রেডিশনাল ব্যবস্থায় এগুলোর কিন্তু চাহিদাটা আসলে পরিষ্কারভাবে বোঝা যায়নি। কিন্তু দেশ যখন উন্নতি সাধন করলো, মানুষের আয় বৃদ্ধি পেল, একটা জিনিস মনে রাখবেন, আয় যখন বৃদ্ধি পাবে তখন চাহিদার ভ্যারাইটিস আসবে। যেমন যার পকেটে টাকা বেশি হবে সেই কিন্তু ভালো চিকিৎসা নিতে চাই, চাহিদাটা বহুমাত্রিক হবে। তো যখন, যেমন একটা উদাহরণ দেই ছোট্ট, যেমন আগে আমরা কি দেখেছি, স্বাধীনতার পর পর ডেন্টিস্ট্রি সার্ভিসটা
এটার ডিমান্ড এত বেশি ছিল না বাংলাদেশে। কিন্তু আস্তে আস্তে এখন কি দেখা যায়, মানুষ 50,000 60,000 টাকা খরচ করেও তার দাঁতের পরিচর্যা করে। এটি তাহলে হলো কিভাবে? এটি হলো যে এই যে আয়ের প্রবৃদ্ধি হচ্ছে দেশে, বেসরকারি খাতের উন্নয়ন হচ্ছে, দেশের জীবনযাত্রা ব্যবস্থা উন্নতি হচ্ছে, তার সাথে মিল রেখে এক্সিকিউটিভ এমবিএ, যেমন এক্সিকিউটিভ এমবিএ আমার মনে আছে, এক্সিকিউটিভ এমবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যখন চালু হলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে তারা বলল যে আপনাদের সিলেবাসটা আমাদের একটু দেন। আমরা সিলেবাস দিলাম, ওনারা নিয়ে সেটা চালু করলো। এখন দেখা যাচ্ছে অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম চালু হয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রী। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাহিদাটা আমরা এক্সপ্লোর করেছি, করে আমরা সেটি অবস্থান তৈরি করেছি, তারপরে সবাই সেটাকে গ্রহণ করেছে। এটাই হচ্ছে একটি বিশেষ ধরন। হ্যাঁ, কিন্তু দাদা, যে এমনও দেখা যায় যে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির সুযোগ পাচ্ছে না, তো শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আমাদের দেশে। তো সেই জায়গাগুলোতে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ এখানে খুবই পরিষ্কার। যেমন আমাদের ধারণা কি ছিল আগে, যেমন কেউ যদি অর্থনীতিতে ডিগ্রি নেয় তাহলে তার অর্থনীতিতে এই ফাইনাল ডিগ্রি হবে, চাকরি অর্থনীতিতে হবে। কিন্তু আসলে এই যে চিরাচরিত ধ্যান ধারণা, সেটি এখন পরিবর্তন করতে হবে। বেসরকারি খাতে অলরেডি সেটা পরিবর্তন হয়ে গেছে। যেমন কিরকম, যেমন আমি একটি উদাহরণ দেই, আমার এমডিএস ক্লাসে, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাসে, এবং এমপিএইচ ডিগ্রির যেসব ক্লাস, এমপিএইচ এর হেলথ ইকোনমিক্স ক্লাসে আমি দেখেছি, আমার হেলথ ইকোনমিক্স ক্লাসে সেখানে বেস্ট স্টুডেন্ট হচ্ছে একজন নার্স, শি ইজ এ রেজিস্টার্ড নার্স, টপ স্কোরার। অথচ নার্সের আমাদের দেশে সামাজিকভাবে এখনো অনেকটা কমে আসছে, কিন্তু আগে একটু ছোট করে দেখা হতো। এখন দেখেন হ্যাঁ। পৃথিবীতে আমি যদি বলি, এখন সবচেয়ে গ্রোয়িং, সবচেয়ে বেশি চাহিদা হবে নার্সিং পেশার, মেডিকেল টেকনোলজি এবং মেডিকেল টেকনোলজি, বায়োটেকনোলজি, জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ। তার কারণ কি, আমরা আগে মনে করতাম যে অসুখ হলে শুধু ডাক্তারের কাছে যেতে হবে, মেডিসিন, কিন্তু এখন দেখা যাচ্ছে না, প্রিভেন্টিভ মেজারমেন্ট, তার মানে জনস্বাস্থ্য, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, হেলথ প্রিজারভেশন ইজ অলসো বেটার দেন ট্রিটমেন্ট, তার মানে হেলথ প্রমোশন। যেমন একটা উদাহরণ দেই, বাংলাদেশে এই যে স্বাস্থ্য খাতে এই যে বিরাট বুমিং একটা গ্রোথ হচ্ছে, এর জন্য দেখা যাচ্ছে এখানে আন্তর্জাতিক মানের বড় বড় হসপিটাল হয়েছে। আমি হসপিটালগুলোর নাম এখানে বলছি না, কিন্তু আমি বলতে পারি এই হসপিটালে এখন আর জায়গা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কেউ ভর্তি হতে পারছে না, জায়গা নাই, আরো বৃদ্ধি হওয়া দরকার। এবং বেসরকারি খাতে প্রচুর ক্লিনিক হয়েছে, প্রচুর প্যাথোলজিক্যাল সেন্টার হয়েছে, কিন্তু ওইসব ক্লিনিক এবং প্যাথোলজিক্যাল সেন্টার ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত জনশক্তি আমাদের নাই, যারা সুশিক্ষিত, দক্ষ। তাহলে এটা কিভাবে করা যায়? যেমন খুব সহজ, যেমন আমার একটা উদাহরণ দেই, ইংল্যান্ডে আমার একজন স্টুডেন্ট, সে ফার্মাসিতে সে তার ব্যাচেলার্স ডিগ্রি করেছে, তারপরে সে গিয়ে এমবিএ করে এখন বড় কোম্পানির এক্সিকিউটিভ হয়ে বসে আছে এবং রিসিভিং ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্যালারি। এই যে কম্বিনেশন, এই যে আপনি যে প্রশ্ন করলেন যে কোন দিকে যাওয়া দরকার, আমি বলবো কম্বাইন করা দরকার, মানে বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে একটা সমন্বয় সাধন করা। যেমন কেউ যদি, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার একজন সে মাস্টার ডিগ্রি করলো, কিন্তু দেখলো যে আসলে মার্কেট নাই, মার্কেটে জব নাই, যদি সেইটা হয় তাহলে সে একটা ডেভেলপমেন্ট স্টাডিজ এর চাহিদা বিষয়ে একটা ডিগ্রি নিতে পারে, সুনির্দিষ্ট ট্রেনিং, সার্টিফিকেট কোর্স অথবা ফার্দার এডুকেশন করে তাকে একটা স্কিল ট্রেনিং নিতে পারে। যেমন বায়োটেকনোলজিস্ট, আমাদের ভালো বায়োটেকনোলজিস্ট নাই, নট নেসেসারিলি সবাই ডিগ্রি পাবে, পার্টিকুলার ছোট ডিপ্লোমা হতে পারে, ট্রেনিং প্রোগ্রাম হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যা শিখবে সেই শেখার সাথে যেন বাস্তবতার মিল থাকে, অর্থাৎ প্রায়োগিক শিক্ষা। তাহলে কি দাদা আপনি বলতে চাচ্ছেন যে সবাইকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষামুখী হওয়ার প্রয়োজন? মোটেই প্রয়োজন নেই। হ্যাঁ, মোটেই প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ে আসবে যাদের একটা বিশেষ চাহিদা আছে বা বিশেষ একটা লক্ষ্য আছে বা উচ্চশিক্ষা যার নেয়ার দরকার, কিন্তু উচ্চশিক্ষা সবাইকে যে নিতে হবে এমন কোনো কথা নাই। সবচেয়ে বড়, যেমন আমরা বিদেশে যে জনশক্তি রপ্তানি করছি, এখানে যদি আমাদের
ভালো কিছু ড্রাইভার আমরা প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারতাম, ভালো মেকানিক্স পাঠাতে পারতাম, তাহলে দেখেন আন্তর্জাতিক বাজারে সেখানে যে মজুরি, সেই মজুরি এখন যে মজুরি আমাদের আনস্কিল লেবাররা পাচ্ছে তার 5 থেকে 6 গুণ বেশি মজুরি পেত। আমরা যদি একজন ভালো নার্স, প্রশিক্ষিত নার্স পাঠাতে পারি আন্তর্জাতিক বাজারে, সে কিন্তু অনেক হাই স্যালারি পাবে, দেশের বাজারেও কিন্তু অনেক বেশি পাবে। হ্যাঁ, দক্ষ জনশক্তি রপ্তানি যদি আমরা করতে পারতাম, যেই জনশক্তি টেকনিক্যাল এডুকেশনে ভ্যারাইটিস ফিল্ডে তারা সুশিক্ষিত হয়ে আরো দক্ষ হয়ে বিভিন্ন দেশে যেতে পারলে দেশের মান সম্মানও বৃদ্ধি পেত, এবং এখন যা কারেন্সি বা রেমিটেন্স আসছে তার চেয়ে অনেক বেশি রেমিটেন্স আসতে পারত, অনেক বেশি, অনেক বেশি। যেমন আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে আন্তর্জাতিক বাজারে, তারা যেসব শ্রমিক পাঠাচ্ছে বা সুশিক্ষিত শ্রমিক পাঠাচ্ছে, তাদের বেতন কিন্তু প্রায় 10 গুণ বেশি আমাদের শ্রমিকের। এটার কারণ কি? মেইন কারণ হচ্ছে তাদের পর্যাপ্ত দক্ষতা আছে এবং পর্যাপ্ত কারিগরি জ্ঞান আছে, যেটা আমরা প্রপারলি আসলে এতদিন দিতে পারিনি, কিন্তু এখন দিতে হবে। দিলে আমাদের শ্রমিক দেশেও, এখন একটা জিনিস আমাদের অনেকে মনে করেন যে সবাইকে শুধু বিদেশে যেতে হবে। আসলে বাংলাদেশ যেভাবে গ্রো করছে, মিডল ইনকাম কান্ট্রির দিকে আমরা ধাবিত হচ্ছি, বাংলাদেশে অনেকে চাকরির জন্য আসবে, এই দেশের শ্রমিক এই দেশেই চাকরি পাবে, এই দেশের ডাক্তার এই দেশে চাকরি পাবে, এই দেশের শিক্ষক এখানেই চাকরি পাবে, কিন্তু দক্ষতার মান এখনকার চেয়ে অনেক অনেক গুণ বাড়াতে হবে। আচ্ছা, সুশিক্ষার যে মেজর দিকগুলো, একটা দিক হচ্ছে তারা নলেজের দিক থেকে খুবই এনরিচড হবে, দক্ষতায় অন্যতম হবে, কিন্তু এই নলেজ এবং দক্ষতার বাইরে তাদের যেটা বলি যে মোরাল ভ্যালু, তাদের ইন্টারেস্ট, তাদের অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, সেই জায়গাটা ডেভেলপমেন্টের কি প্রয়াস এই বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশে আছে? আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক সমস্যা আছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমাদের ধারণা হলো যিনি ডক্টর হবেন শুধু ডক্টরের স্পেশালাইজেশন উনার হবে, যিনি নার্স হবেন উনি শুধু নার্সিং শিখবেন। কিন্তু যুক্তরাষ্ট্রে আমি কি দেখেছি, আমি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ব্যবস্থাটা একটু আলোচনা করতে চাই এখানে। যেমন ওখানে একজন নার্সিং ডিগ্রি নেওয়ার জন্য তাকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এথিক্স বলেন, মোরালিটি বলেন, সাইকোলজি বলেন, হ্যাঁ, এই ধরনের যেসব সাবজেক্ট আছে, লিঙ্গুইস্টিক্স, এগুলোতে ভালো দখল থাকতে হয়। তারপরে গিয়া যেমন যদি 40টা কোর্স হয় একটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অফ নার্সিং এ, তার 20টাই হবে জেনারেল এডুকেশন, বিভিন্ন ধরনের যে মোরালিটি, এথিক্স, তারপরে ধরেন রেসপন্সিবিলিটি, আরেকটা জিনিস হচ্ছে যেমন পরমত সহিষ্ণুতা, তারপরে হচ্ছে যে টলারেন্স, যেমন অন্য আমার সাথে যারা চাকরি করবে তারা যদি ভিন্ন মতাবলম্বী হয় তার সাথেও একই সাথে চাকরি করা, এবং নার্স হিসাবে যদি আমি একজন নার্স হই, সেবিকা হই বা সেবক হই, তাহলে শুধু সেবা না, তার মধ্যে যে একটা মানবতার ব্যাপার আছে, ওই জিনিসটাও কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা উচিত, যেটা প্রাইভেট সেক্টরে বলেছেন প্রফেসর গোস্বামী। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক দেখছেন স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠান সুশিক্ষা ও আলোকিত বাংলাদেশ। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠান সুশিক্ষা ও আলোকিত বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জিউ হাসান। প্রফেসর গোস্বামী, আপনাকে আবারও স্বাগত এই অনুষ্ঠানে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম মানসম্মত শিক্ষার বিভিন্ন দিক নিয়ে। আপনি আলোচনা করছিলেন ইথিক্যাল কম্পোনেন্ট নিয়ে, মোরাল ভ্যালুজ নিয়ে, যাতে করে একজন শিক্ষিত লোক আলোকিত মানুষ হিসেবে সমাজে কাজ করতে পারে। ওভারঅল কোয়ালিটি এডুকেশনের জন্য আপনার অভিজ্ঞতায় আপনি নর্থ সাউথে কি কি কোয়ালিটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই কোয়ালিটির যে মেজর যেসব ইন্ডিকেটর আছে সেগুলো কিভাবে উন্নয়ন করা যায় তার চেষ্টা করছে। যেমন প্রথমেই হচ্ছে একটি যে কোনো প্রোগ্রাম কতটা সফল হবে তা নির্ভর করে যে তার কারিকুলামের মান কেমন। এই কারিকুলামটা আমরা আমেরিকান ইউনিভার্সিটির, ভালো ইউনিভার্সিটির মডেল আমরা ফলো করেছি শুরু থেকেই। যেমন ইউনিভার্সিটি অফ আরবানা শ্যাম্পেন,
আরবানা শ্যাম্পেনের প্রোগ্রামের সাথে মিল রেখে আমরা শুরু করি। ইজ দ্য ফেমাস ইউনিভার্সিটি ইন ইউএসএ, ইউনিভার্সিটি, সেটা আপনারা ইউজ করেছেন। নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট ক্যাম্পাস, স্থায়ী একটা ক্যাম্পাস থাকতে হবে। তার মানে একটা ভালো একটা সুশিক্ষার কোয়ালিটি এডুকেশন একটা পরিবেশ সৃষ্টি করেছে। হ্যাঁ, তারপরে নাম্বার 3 বেস্ট কোয়ালিটি শিক্ষক, এবং এই কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নাম্বার 1 হওয়ার এটা একটা বিশেষ কারণ। এই যে একটা মানদণ্ড আমরা শুরু থেকে মেনটেন করছি হাই লেভেল, এইটার কারণে আমাদের যারা শিক্ষক এখানে নিয়োগ হচ্ছে সেই শিক্ষকের কোয়ালিটি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। তার মানে অধ্যাপক গোস্বামী আপনি বলছেন যে নর্থ সাউথের যে কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এইটাও একটা কোয়ালিটি এডুকেশনের একটা বড় ভূমিকা রাখছে। আরেকটা উদাহরণ দেই কিভাবে আমরা করছি। যেমন যারা কর্মজীবী পেশাজীবী, উনারা তো উইকডেতে উনাদের ক্লাস করা সম্ভব না, তার কারণ তাদের অফিস আছে, দে আর এক্সিকিউটিভ অফ ডিফারেন্ট অর্গানাইজেশন। তাহলে উনাদের জন্য উইকেন্ডে এবং সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। এরকম অনেক কর্মসূচি বাংলাদেশে আছে। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন 2 বছর 3 বছর 4 বছর পরেই সাথেই চাকরি পেতে পারে, এমন কি কি কর্মসূচি আছে? সবচেয়ে বেশি যেটি এখন আমি ফিল করছি সেটি হলো যে যারাই গ্রাম অঞ্চল থেকে বা শহর থেকে যেখান থেকে আসুক না কেন, তাদের ভাষা জ্ঞান বা ভাষার যে পারদর্শিতা, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি, সেটা কিন্তু উন্নত করতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস কি, 2 নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, শিক্ষক হন, মিডিয়া পার্সন, কারিগরি নন কারিগরি হোয়াটসোএভার যাই হন না কেন, আপনি যদি কম্পিউটার স্কিল ভালো না থাকে তাহলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে আপনি কোথাও নেই। আমি যুব সমাজের জন্য একটি জিনিস বলবো যে এখন তো গ্রাম অঞ্চলেও, যেমন আমি কিছুদিন আগে গ্রাম থেকে ঘুরে এসেছি, ওখানে দেখি আমার পাড়ার একটি ছেলে সে স্কাইপিতে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কনফারেন্স করছে এবং যোগাযোগ ভাইবারে কথা বলছে, ফেসবুকে কথা বলছে। এখন শুধু কথা বললেই হবে না, এই যে টেকনোলজিক্যাল লার্নিংটা, এটাকে প্রপারলি কাজে লাগাতে হবে। যেমন এখন দেখা যাচ্ছে চায়না ইজ বিকামিং নাম্বার 1, হোয়াই নট সাম পিপল লার্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট আছে, ওখানে আমরা ওই দিন ভিজিট করতে গেলাম, মনে হয় ইটস এ লিটল চায়না। এবং বাংলাদেশি স্টুডেন্ট, কম বয়সী মধ্যবয়সী, তারা এত সুন্দর চাইনিজ ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট কমিউনিকেশন করে, এবং এটা ভবিষ্যতে তাদের। এবং আমাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেখানে একজন বাংলাদেশি স্টুডেন্ট চাইনিজ মিউজিক অর্থাৎ গান গাইলো, মনে হলো হি ইজ ফ্রম চায়না। এই যে স্কিলটা, তার কারণ দেখেন পশ্চিমা জগৎ থেকে এখন কিন্তু পূর্ব দিকে সেন্টার কিন্তু চলে আসছে উন্নয়নে। এই যে পার্শ্ববর্তী যেসব শক্তি আছে সেই সব জায়গাতেও কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি সেটাও জানা দরকার। এবং যদি বাংলা বলেন, শুদ্ধ বাংলায় কথা বলা, সেটাও কিন্তু শিখতে হবে। শুধু আঞ্চলিক ভাষায় কথা বললে হবে না। এই যে বিভিন্নমুখী পারদর্শিতা, এবং বিশেষ করে আপনি বললেন মেডিকেল টেকনোলজি, এই যে প্রাইভেট হসপিটাল গুলো আছে, এই প্রাইভেট টেকনোলজিক্যাল পারসন নাই, দক্ষ টেকনোলজিস্টের অভাবে সঠিক ডায়াগনোসিস হচ্ছে না। আমি আগেও বলেছি ইন্টারডিসিপ্লিনারি, এখনকার জগৎ হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি শিক্ষা, অর্থাৎ একটা শিক্ষায় শিক্ষিত হয়ে তার পাশাপাশি আরো এক বা একাধিক ক্ষেত্রে ভালো দক্ষতা অর্জন করা। সংক্ষেপে আপনাকে বলতে হবে যে এই দক্ষ জনশক্তি যদি সৃষ্টি করা যায়, বিদেশে তাদের কতখানি সুযোগ আছে? এখন আসলে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যুগ, তার মানে একটা বাজার কিন্তু এখন আর একটা দেশের মধ্যে বা একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ না। অর্থাৎ আপনার পারদর্শিতা আছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনাকে হাই বেতন দিয়ে আপনাকে নিতে পারে। যেমন একটা উদাহরণ দেই, বাংলাদেশের মার্কেটে এখন কিন্তু এখনো এনভায়রনমেন্টের জব অপরচুনিটিটা আন্তর্জাতিক বাজারের মতো এখনো হয় নাই, সেই মানে এখনো হয় নাই। কিন্তু আমি বলতে পারি 10 থেকে 15 বছর মধ্যে আমাদের দেশে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিগ্রির ডিমান্ড অনেক বেশি হবে। যেমন আমি যেখানে চাকরি করি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার ওই দিন বলছেন, উনার এক আত্মীয়, উনি একজন খুব সম্ভব ইঞ্জিনিয়ার ছিলেন, সাধারণ ইঞ্জিনিয়ার, কিন্তু উনি ওইভাবে জব পাচ্ছিলেন না। পরে যখন উনি এনভায়রনমেন্টের ডিগ্রি নিলেন,
এখন ফ্লোরিডাতে বিরাট বেতনে সুযোগ। চাকরি করছে। হ্যাঁ। আরেকটা উদাহরণ দেই, অ্যাকাউন্টিং এ বাংলাদেশের মার্কেটের চাইতেও আন্তর্জাতিক বাজারে অ্যাকাউন্টেন্টদের ডিমান্ড অনেক হাই, অনেক বেশি বেতন, কিন্তু আমাদের দেশে এটা নেগলেক্টেড। কেন আমি জানি না, তবে ডিমান্ড আমাদের দেশেও বাড়ছে। কিন্তু এই আন্তর্জাতিক বাজার কে সামনে রেখে কেউ যদি ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি নিতে পারে, তাহলে কিন্তু পৃথিবীর কোন দেশে সে চাকরি করবে সেটি বড় কথা নয়, যেখানেই সে চাকরি করে অনেক ভালো বেতনে চাকরি করে। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ। অনেক কষ্ট করে এই স্টুডিওতে এসে এই মূল্যবান পরামর্শ প্রদানের জন্য, আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক গোস্বামী। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম দেশ বিদেশে কর্মমুখী সুশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে। আজকের অতিথির আলোচনাতে এটি স্পষ্ট যে দেশে কিংবা বিদেশে উচ্চশিক্ষার জন্য এবং আলোকিত কেরিয়ার গঠনে কর্মমুখী সুশিক্ষার গুরুত্ব অপরিসীম। এখন প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, যেটি পেলে আমাদের যুব সমাজ হবে উপকৃত, দেশ হবে সমৃদ্ধ। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।